প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রিপজিশনের সিরিয়াল ক্লাসে আজকের দ্বিতীয় ক্লাসটি। আমরা গত ক্লাসে যা শিখেছিলাম সেটা হচ্ছে ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন অব দি প্রিপজিশন। আজকে আমরা প্রিপজিশনের ব্যবহার দিয়ে আমাদের ক্লাসটি শুরু করব। অনেকের কাছে মনে হতে পারে এগুলো ভেরি বেসিক, তাহলে এইগুলো কেন আমাদের এই ক্লাসগুলিতে আসছে? আমার কমিটমেন্ট ছিল যে আমরা যখন শিখব প্রিপজিশন একেবারেই জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। আর সেই ধারাবাহিকতায় আমরা শুরু করেছি একেবারেই জিরো থেকে। আমরা প্রথম ক্লাসে ডেফিনেশন ক্লাসিফিকেশন দেখেছি বিভিন্ন প্রকারের প্রিপজিশন নিয়ে, যেইগুলো দিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় খুব বেশি একটা প্রশ্ন হয়তো বা আসবে না, তবে দু একটা সময় আইডেন্টিফিকেশন টাইপের প্রশ্ন আসলেও আসতে পারে। কিন্তু আমরা আজকে থেকে যে ক্লাসটি শুরু করছি এটা হচ্ছে ইউজেস অফ প্রিপজিশন, বা আমরা প্রিপজিশনের ব্যবহার নিয়ে আজকে কথা বলবো। সো এই ব্যবহার দিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা যদি এইচএসসি বা এসএসসি লেভেলের দিকে তাকাই, সেখানে যে শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্নগুলি আসে সেখানে কিন্তু কোন প্রিপজিশনটি হবে সেইটি জানতে চাওয়া হয়। অন্যদিকে যদি আমরা অ্যাডমিশন থেকে শুরু করে জব পর্যন্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেখি, সেখানে কিন্তু একেবারেই সিমিলার, একটা শূন্যস্থানে কোন প্রিপজিশনটি বসবে সেইটি জানতে চাওয়া হয়। তাহলে সব দিক দিয়ে বিবেচনায় আসলে প্রিপজিশনের ব্যবহারটাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমরা ক্লাস 2তে উপস্থিত হয়েছি, সেখান থেকে আমরা শেখা শুরু করব এই প্রিপজিশনের ব্যবহার, মানে কোন প্রিপজিশনটি কোথায় বসবে। আমরা যদি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত প্রিপজিশনের সবগুলি ক্লাস দেখি, আমি এইটুকু বলতে পারি এই প্রিপজিশনের ব্যবহার নিয়ে কারোর কোনো সংশয় দ্বিধা থাকবে না। তার কারণ আমাদের টার্গেট হচ্ছে একেবারে জিরো থেকে শুরু করে এই একটা টপিক প্রিপজিশনের একেবারে ভিত্তি শক্ত করে মজবুত করে একটা অবস্থায় নিয়ে যাওয়া, যাতে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা উত্তর করার সময় কোনো প্রকারের কনফিউশনে যেন না ভুগি। সো আমরা আমাদের আজকে ক্লাসে ঢুকে পড়তে চাই। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে প্রিপজিশনের ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় পর্ব, ক্লাস 2। সো আমাদের আজকের লক্ষ্য হলো প্রিপজিশনের ব্যবহার শেখা শুরু করা। সো আমরা ঢুকে পড়ছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসে যেহেতু আমি আগেই বলে নিয়েছি প্রিপজিশনের ব্যবহার নিয়ে শিখব। সো প্রথম কথা হচ্ছে প্রিপজিশন আমরা যখন বাক্যে ব্যবহার করি তখন সেই ব্যবহারটি কয় রকমের বা কয় ধরনের ব্যবহার আছে। প্রিপজিশনের ব্যবহার আছে দুই ধরনের। আমরা একটাকে বলি তার জেনারেল ইউজ বা সাধারণ ব্যবহার। এইটা হয় মূলত অর্থ অনুসারে। আমি আবারও বলতেছি, প্রিপজিশনের একটা ব্যবহার হচ্ছে জেনারেল ব্যবহার, সাধারণ ব্যবহার। সাধারণ ব্যবহার কোনটা? সেটা হচ্ছে প্রিপজিশনের অর্থ অনুযায়ী। সো আমরা জানি যে প্রত্যেকটি প্রিপজিশনের মোটামুটি এক ধরনের অর্থ থাকতেই পারে। যেমন অন শব্দের অর্থ হলো উপরে, ওভার শব্দের অর্থ হলো উপরে। সো অন এবং ওভার এবং অ্যাবাভ এই তিনটাই কিন্তু উপরে অর্থ দেয়। আবার যদি আমি অ্যাবাউট শব্দটার কথা বলি, অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে সম্পর্কে, মানে কোনো একটা বিষয় বা বস্তু বিষয়ে কথা বলা হবে, কোনো বস্তু বা ব্যক্তি বিষয়ে বা সম্পর্কে কথা বলা হবে। এইভাবে প্রতিটি প্রিপজিশনের নিজস্ব একটি মিনিং আছে। সো আমরা সেই মিনিং অনুযায়ী যখন কোনো প্রিপজিশন ব্যবহার করব, আমরা তখন সেটাকে বলি জেনারেল ইউজ। এই জেনারেল ইউজ আমরা শিখব দুইটা পয়েন্টের উপরে ভিত্তি করে বা দুইটা বিষয়ের উপরে ভিত্তি করে। তার প্রথমটি হবে হচ্ছে এরকম ডায়াগ্রামেটিক প্রিপজিশন, যেটা সবাই আমরা শিখে থাকি বিভিন্ন সময়। একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা জানবো যে কোন ক্ষেত্রে কোন প্রিপজিশনটি ব্যবহার হবে। আরেকটা হচ্ছে তার অর্থ অনুযায়ী বাংলায় যে বিভক্তিটি পাওয়া যাবে সেই বিভক্তি অনুযায়ী কোন প্রিপজিশন হবে। সো জেনারেল ইউজের ভিতরে আমরা দুই ধরনের প্রিপজিশনের ব্যবহার দেখব। একটা হচ্ছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমরা ডায়াগ্রাম আঁকবো, ছবি আঁকবো, ছবি এঁকে এঁকে বোঝার চেষ্টা করব যে কোন ক্ষেত্রে কোন প্রিপজিশনটি ব্যবহার হবে। অন্যদিকে বাংলা করে যদি দেখি কোনো শব্দের শেষে বিভক্তি আছে, বিভক্তি মিন্স হচ্ছে আমরা বাংলায় যে বিভক্তি পড়ি, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, এইভাবে বাংলা অর্থে আমরা শব্দের শেষে যে বিভক্তি দেখব সেই বিভক্তির সাথেও কিন্তু ইংরেজির প্রিপজিশনের একটা কানেকশন আছে। আমরা সেটার উপরে ভিত্তি করেও প্রিপজিশনের ব্যবহার শিখব। সো এই দুইটাই হলো আমাদের জেনারেল ইউজ অফ প্রিপজিশন, প্রিপজিশনের জেনারেল ব্যবহার বা সাধারণ ব্যবহার। তবে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো একাডেমিক পরীক্ষা, জব পরীক্ষা, সকল পরীক্ষায় আমরা কিন্তু আরেক ধরনের প্রিপজিশনের ব্যবহার দেখি, সেইটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট ইউজ কোনটা?
একটা ওয়ার্ডের সাথে একটা প্রিপজিশন ফিক্সড ভাবে বসবে। তার মানে কোনো একটা অর্থ প্রকাশ করতে গেলে ওই ওয়ার্ডের সাথে শুধুমাত্র ওই প্রিপজিশনটি ব্যবহার করা যাবে, অন্য কোনো প্রিপজিশন ব্যবহার করা যাবে না। এই ধরনের প্রিপজিশনের ব্যবহারকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের ব্যবহার কয় রকমের দেখলাম? দুই রকমের। একটা হচ্ছে প্রিপজিশনের জেনারেল ব্যবহার বা সাধারণ ব্যবহার, যেটা প্রধানত অর্থ করে করতে হয়, মিনিং করে করতে হয়। আর একটা হচ্ছে তার অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার, মিনিং করলেই হবে না, ওইখানে একটা নির্দিষ্ট প্রিপজিশন বসবে। এইটাও এক ধরনের মুখস্থ করে রাখা লাগে। তবে আমি কিন্তু আগেই কমিটমেন্ট করেছিলাম যে আমরা মুখস্থ ছাড়াই প্রিপজিশনের পুরো বিষয়টা শিখব। সো এখানেও সেই ঘটনাটাই, যদিও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা আমার জানা মতে সবাই অ্যারাউন্ড 99% স্টুডেন্টই হয়তোবা মুখস্থ করে, আর 1% মুখস্থ না করলেও তারা আন্দাজে ধান্দা করে মারে আর কি। সো যেভাবেই বলি না কেন, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের শেখার বা পারার মূল বিষয়টাই হলো মুখস্থ করা। কিন্তু আমি সেখান থেকে বের করে নিয়ে আসব, যখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশন শিখব তখন এই বিষয়টি একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমরা সেখানে মুখস্থ না করে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা পারা যায় বা মনে রাখা যায়, আমি সেইগুলো দেখানোর চেষ্টা করব। বাট আমাদের শেখা যেহেতু 0 থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তাহলে আমাদের প্রথম শেখাটা হবে এই জেনারেল ইউজ, অর্থাৎ প্রিপজিশন সাধারণভাবে আসলে কখন কিভাবে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে আমরা দুইটি হেডের আলোকে শিখব। একটি হচ্ছে ডায়াগ্রামাটিক প্রেজেন্টেশন অফ প্রিপজিশন, অর্থাৎ আমরা একটা ডায়াগ্রাম দেখে দেখে, ছবি দেখে দেখে বোঝার চেষ্টা করব যে কোন ক্ষেত্রে কোন প্রিপজিশনটি বসে। আর একটা হচ্ছে বাংলা করে দেখব যে কোন বিভক্তি সেখানে আছে এবং সেই বিভক্তির সাথে কিভাবে আমরা প্রিপজিশনকে কানেক্ট করতে পারি। সো আমাদের পরবর্তী দুটি ক্লাস, মানে আজকের ক্লাস এবং নেক্সট ক্লাস, এই দুইটি ক্লাসে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। এবং তারপরের ক্লাস থেকে আমরা কিন্তু আমাদের মূল যে বিষয়টি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশন সেইখানে ঢুকে পড়ব। সো বোঝাই যাচ্ছে আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমরা যে জিনিসটা জানতে চাই, যে জিনিসটি শিখতে চাই, যে মুখস্থ না করে কিভাবে এই প্রিপজিশনটি মনে রাখা যায় সেইটা। আজকে আমরা যে বিষয়গুলি দেখব এর পুরোটাই কিন্তু বোঝার বিষয়, এখানে মুখস্থ করার কোনো বিষয় নাই। সো আজকের ক্লাসটি হবে ডায়াগ্রামেটিক প্রিপজিশন, এর পরের ক্লাসটি হবে বাংলার বিভক্তি অনুযায়ী, মানে বাংলা করে যে বিভক্তি পেলাম সেই অনুযায়ী প্রিপজিশন, এবং তারপরের ক্লাস থেকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশন শুরু করব। একটা একটা করে প্রিপজিশন ধরবো এবং তার ব্যবহারগুলো শিখব। একটা একটা মিন্স হচ্ছে অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ এ দিয়ে প্রথমে যে প্রিপজিশনগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করব, বি দিয়ে যেগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করব। আমাদের ক্লাসটা কিন্তু এইভাবেই চলতে থাকবে। সো আজকে আমরা চলে যেতে চাই আমাদের জেনারেল ইউজের প্রথম পার্ট, সেটা হচ্ছে ডায়াগ্রামাটিক প্রিপজিশন, বা ডায়াগ্রাম অনুযায়ী, চিত্র অনুযায়ী, ছবি অনুযায়ী কোন প্রিপজিশনটি বসবে সেটা অবশ্যই আমরা কনফিউশনগুলি দূর করার চেষ্টা করব। সো চলে যেতে চাই আমাদের ক্লাসের প্রথম অংশ, ডায়াগ্রামাটিক প্রিপজিশন, অর্থাৎ ছবি অনুযায়ী বুঝবো কোন প্রিপজিশন হবে। প্রথমটা হচ্ছে অন। আমরা একটু আগেই বলেছিলাম অন শব্দের বাংলা হচ্ছে উপরে, অর্থাৎ কোনো কিছুর উপরে থাকলে অন বসে। তবে তখন আরো কয়েকটা কথা আমি বলেছি যে অনের সাথে উপরে অর্থ দেয় এরকম আরো দুটি ওয়ার্ড আছে, একটা হলো ওভার এবং আরেকটি হচ্ছে অ্যাবাভ। তার মানে উপরে অর্থ দিলে অন অথবা ওভার অথবা অ্যাবাভ তিনটাই হতে পারে। সো আমরা এই তিনটা আগে একসাথে শিখে নিব, কখন অন হয়, কখন ওভার হয়, কখন অ্যাবাভ হয়। সো প্রথমটা হচ্ছে অন। অনের ক্ষেত্রে যে রুলটি আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে অন কোনো কিছুর উপরে, কথাটা ঠিক আছে, তবে স্পর্শ করে আছে এমনটা হতে হবে। তার মানে কোনো একটা তলের উপরে লেগে আছে, স্পর্শ করে আছে, এমন যদি কোনো কিছু হয় তাহলে সেই উপরের ইংরেজি হবে অন। আমি আবারও বলতেছি, কোনো কিছুর উপরে লেগে আছে, স্পর্শ করে আছে, এমন যদি হয় তাহলে সেই উপরে শব্দটির ইংরেজি হবে হচ্ছে অন। সো আমি যদি একটা ছবি দেখি, একটা বক্স, এবং এই বক্সের যে উপর অংশটা আছে, এই উপর অংশে যদি কোনো কিছু লেগে থাকে, ধরি বক্সের উপরে একটা বল লেগে আছে উপরের তলের সাথে, বক্সের উপরে বলটা রাখা আছে, তাহলে যেহেতু বলটা বক্সের উপরই তলকে স্পর্শ করে আছে, এখন যদি আমি বলি বলটি বক্সের উপরে আছে, তখন ইংরেজিটা হয় এই রকমের, দ্য বল ইজ অন দ্য বক্স, দ্য বল ইজ অন দ্য বক্স। সো আমি যদি এই বাক্যটির বাংলা দেখি, আমি আবারও বলতেছি আমাদের কিন্তু বেসিক গুলো ক্লিয়ার করা টার্গেট, তাই না? সো আমি যদি বাংলা করি তাহলে কি হয়, দ্য বল ইজ এর বাংলা হলো বলটি হয়, এবং অন দি বক্সের বাংলা হচ্ছে বক্সের উপরে। সো এখন এখানে এই অংশের সাথে আমরা এই অংশের একটা সম্পর্ক দেখব, একটা রিলেশন দেখব।
ইংরেজিতে যখন বলা হয় অন দি বক্স, ইংরেজিতে তখন যখন বলা হয় অন দি বক্স, বাংলায় তখন অর্থ হয় বক্সের উপরে। আমি একটু আগেই বলছিলাম অন শব্দের বাংলা হলো উপরে। সো এইটার সাথে এইটার রিলেশন খুব সহজেই বোঝা যাচ্ছে যে অন যে শব্দটির আগে বসেছে, অন দি বক্স শব্দটির আগে বসেছে, ইংরেজিতে যে এই অনের যে বাংলা উপর, এইটা কিন্তু বক্স বাংলার পরে বসেছে। আমি যদি উল্টা করে বলি, বাংলায় যেই শব্দটার পরে উপর কথাটা ছিল, যেই শব্দটার পরে উপর কথাটা ছিল, ইংরেজিতে এসে সেই শব্দটার আগে অন কথাটা বসেছে। তার মানে প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন ইংরেজিতে যে হয়ে যায় ওই নাউনের বাংলা প্লাস এই প্রিপোজিশনের বাংলা। আশা করি মনে থাকবে, বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা দুইটাই অনুবাদ করার সময় যেমন কাজে লাগতে পারে, আবার উল্টাভাবে যদি বলি এখানে কোন প্রিপোজিশনটি হবে সেইটা বের করার সময়ও কিন্তু এই কনসেপ্টটা কাজে লাগবে। অর্থাৎ এই যে বক্স বাংলা করার পরে বক্স শব্দের সাথে কোন শব্দটা আসলো, বক্সের পরে আসলো উপরে। তার মানে উপরে অর্থ দিলে কি হয়, অন হয়, ওভার হয়, অ্যাবাভ হয়। অর্থাৎ শূন্যস্থানে অন, ওভার, অ্যাবাভ যে কোনোটা হতে পারে। তবে যদি দেখি কনটেক্সট অনুযায়ী, আমরা যদি বুঝি প্রেক্ষাপট অনুযায়ী অবস্থা বুঝে আমরা যদি দেখি যে বস্তুটা আসলে লেগেছিল উপরিতলের সাথে, এই যে বক্সের সাথে লেগেছিল উপরিতলের সাথে, তখন আমি সেখানে অন দিব, ওভার আর অ্যাবাভ কিছুক্ষণের ভিতরেই শিখব। মূল বিষয় হলো ইংরেজিতে যেই শব্দের আগে প্রিপোজিশন থাকে, বাংলা করলে সেই শব্দের বাংলার পরে এই প্রিপোজিশনের বাংলাটা আসে। সো অন মানে উপরে, অন দি বক্স বাংলা হলো বক্সের উপরে, বক্স শব্দটি আগে, উপর শব্দটি পরে, ইংরেজিতে এসে উপর শব্দটি আগে, বক্স শব্দটি পরে। সো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। মাথায় রাখতে হবে যেই ওয়ার্ডের আগে প্রিপোজিশন, বাংলায় যে সেই ওয়ার্ডের যে বাংলা তার পরে প্রিপোজিশনের বাংলাটা পাওয়া যায়। সো আমি যদি বাংলা করে দেখি বক্সের উপর, ইংরেজিতে যে বক্স শব্দটা আসবে তার আগে কিন্তু এই প্রিপোজিশনটি বসাতে হবে। সো অনের রুলটা আশা করে বুঝতে পারছি যে কোনো কিছু যদি অন্য কোনো একটা বস্তুর উপরিতলে স্পর্শ করে থাকে এমন বোঝাতে অন বসে। তবে এখানে আরো একটা কথা বলা ছিল, অন না হয়ে আপনও হতে পারে। এখন প্রশ্ন হলো কোথায় অন হবে আর কোথায় আপন হবে, এইটা একটা কনফিউশনের জায়গা তৈরি হতেই পারে। অন আর আপনের বিষয়টা হচ্ছে এটা ভাইস ভার্সা, একটার পরিবর্তে আর একটা বসতে পারে, মানে অন না দিয়ে আপন দিলেও কোনো সমস্যা নেই। তবে আপন শব্দটা অনেক ক্ষেত্রেই ফর্মাল, অর্থাৎ আমরা যখন ফর্মাল কথাবার্তায় যখন আমি ব্যবহার করব, অর্থাৎ হয়তো আমি অ্যাপ্লিকেশন লিখতেছি, অফিসিয়াল কোনো ডকুমেন্টস লিখতেছি, সেই ক্ষেত্রে অনের চাইতে আপনটা বেশি ব্যবহৃত হয়, আর অনটা কম ব্যবহৃত হয় বা অনটা বেশি ব্যবহৃত হয় ইনফর্মাল ইউজ, অর্থাৎ আমরা যখন কথোপকথন বলি বা সাধারণভাবে অনটাই বেশি ব্যবহার হয়। অপশনে অন আর আপন আসলে দুটো একসাথে থাকবে না, সো কনফিউজ হয়ে পড়ার কোনো কারণ নেই। আমরা এর পরের অংশে চলে যাব, পরেরটা যেটা আছে, সো যেটা আমরা দেখলাম একটু আগে সেই ঘটনাটাই আমরা এর পরে চলে যাব। এর পরেরটা হচ্ছে ওভার। ওভার শব্দের অর্থও কিন্তু উপরে, ওভার শব্দের অর্থও কিন্তু উপরে। তবে কথা হচ্ছে এই যে উপরে যে শব্দটা, এই অনেরও বাংলা উপরে ছিল, ওভারের বাংলাও উপরে, একটু পরে দেখব অ্যাবাভ শব্দের বাংলাও কিন্তু উপরে। তো সকল ক্ষেত্রে বাংলা করলে এই উপরে কথাটা পাওয়া যাবে, কিন্তু প্রশ্ন হলো সব উপরে তো অন না, সব উপরে আবার ওভার বা অ্যাবাভও না। তাহলে প্রশ্ন হলো কখন ওভার বসবে। লক্ষ্য করি রুলটা কেমন, যে কোনো কিছু অন্য কোনো কিছুর উপরে আছে তবে স্পর্শ করে নেই, স্পর্শ করে নেই স্থির আছে, স্পর্শ না করে স্থির আছে। তার মানে আমার কোনো একটা বস্তুর তল, সেই তলের উপরে কিছু আছে, স্পর্শ করে নেই, উপরে আছে তবে স্থির আছে, এমন কোনো কিছু বোঝাতে আমরা বলবো সেটা হবে ওভার। সো এখানে অন বা আপন হবে না, এটা হবে হচ্ছে হলো ওভার। সো আমরা এখানে ওভার ব্যবহার করব। সো এখানে অন বা আপন ওভার হবে আর কি। আচ্ছা ওকে, এখন চলে আসি যে ছবিতে যদি দেখি এটা হচ্ছে একটা বক্স। সো বক্সের উপরে বলটি আছে, সো বলটি হয় বক্সের উপরে। একটু আগেও বলেছিলাম বলটি হয় বক্সের উপরে, তার মানে উভয় ক্ষেত্রেই বল কিন্তু কোথায় আছে, বক্সের উপরে আছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল বলটি বক্সের উপরে থাকলেও সে কিন্তু স্পর্শ করে নেই, অর্থাৎ বক্সের উপরি তলে বলটা স্পর্শ করে নেই, একটু তফাতে আছে, একটু গ্যাপে আছে।
সো যখন এরকম গ্যাপে থাকবে এবং সেই স্থির অবস্থায় থাকবে, স্থির একটা অবস্থানে থাকবে, তখন তাকে আমরা বলবো ওভার। এইটা হচ্ছে ওভারের জায়গা। সো আমি যদি এখন বাক্যটা বাংলা আকারে লিখি, তাহলে বাংলা আকারে বাক্যটা হয় এরকম, বলটি হয় বক্সের উপরে, একেবারে আগের বাক্যটার মতোই। দ্য বল ইজ অন দ্য বক্স বললেও কিন্তু বাংলা এটাই হতো, কিন্তু আমি এখন ছবি দেখে বুঝতে পারলাম যে বলটা উপরে আছে, ঠিক আছে, বাট এই উপর শব্দটির অর্থ হচ্ছে উপর, লেগে নাই এমন উপরে স্থির আছে। তাহলে ইংরেজি যখন করব তাহলে বলটি হয়, তো আমি যদি ইংরেজি করি তাহলে কি হবে? প্রথমত দ্য বল ইজ। এইবার আমরা ইংলিশ করার নিয়মটা জানি, উপর কথাটা পরে আসবে বাংলায়, কিন্তু ইংরেজিতে উপরের জন্য অন বলি, অ্যাবাভ বলি, ওভার বলি, আসবে কিন্তু আগে। সো আমরা এই উপরের জন্য আমরা আগে দিব ওভার। কেন ওভার দিলাম? কারণ লেগে নাই, স্পর্শ করে নাই, স্থির অবস্থানে আছে। সো ওভার দিব। বক্সের ইংরেজি দ্য বক্স, এটা কিন্তু আমরা পরে দিব। সো আমরা দিলাম দ্য বক্স। আশা করি বুঝতেই পারতেছি, বাংলায় পেলাম বক্সের উপরে, ইংরেজিতে পেলাম উপরে বক্সের, উপরে বক্সের, ওভার দি বক্স। ওভার হলো কেন? কারণ এই উপরে বলতে আমরা ছবি দেখে বুঝতে পেরেছি এখানে কোন উপরের কথা বলা হচ্ছে। উপরে আছে, তবে সে লেগে নাই, একটু স্পর্শ ছাড়া আছে, একটু দূরে আছে। সো এই হচ্ছে আমাদের ওভার শব্দটির ব্যবহার। তাহলে অনের সাথে ওভারের পার্থক্য আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। এবার চলে আসবে এর পরেরটা। এর পরেরটাও ওভার, তবে এখন দেখা যাচ্ছে যে কোনো কিছুর উপরে স্পর্শ অথবা স্পর্শ না করে তবে ঢেকে রেখেছে। সো আমি যদি ওভারের আরেকটা ব্যবহার বলি, কোনো কিছুর উপরে অন্য কোনো কিছু এসে, যেমন এখানে কি ছিল? এখানে একটা বক্সটা ছিল, বক্সের উপরে একটা পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই পর্দাটা বক্সের সাথে স্পর্শ করেও থাকতে পারে, স্পর্শ না করেও থাকতে পারে, কিন্তু সে বক্সটাকে ঢেকে রেখেছে। এভাবে যদি কোনো একটা কিছুকে অন্য কোনো কিছুর উপরে রাখা হয়, যেটা স্পর্শ বা স্পর্শ করে অথবা না করে সেই বস্তুটাকে ঢেকে রাখে, সেই বস্তুটাকে ঢেকে রাখে, তখন আমরা বলি যে এটাও কিন্তু ওভারের জায়গা। তার মানে এইখানে যদি আমি বলি এভাবে যে বক্সের উপরে কি আছে? পর্দা আছে, বা বক্সটি পর্দা দিয়ে ঢাকা আছে, যেভাবেই বলি না কেন তখন কিন্তু এখানে ওভার শব্দটি ব্যবহার হবে। সো আমরা যদি দেখি বাংলায় বলি, পর্দাটি হয় বক্সের উপরে, পর্দাটি কিন্তু বক্সের উপরে আছে। এখন পর্দা যদি বক্সের উপরে থাকে তাহলে সে বক্সটাকে অবশ্যই ঢেকে রাখবে, কারণ পর্দা জিনিসটা তো ঢেকে রাখার জন্যই, ঠিক না? সো এখন যদি আমি ইংরেজি করি, এইখানেও কিন্তু উপর শব্দটি আছে। সো আমরা যথারীতি ইংরেজি করব পর্দাটি, তাহলে ইংরেজি কি হয়? দ্য কার্টেন ইজ, পর্দাটি হয়, কার্টেন ইজ। এবার কি হবে? বক্সের উপরে। সো আগে কি হবে? আগে হবে উপর শব্দটির ইংলিশ, তাহলে এখন হবে ওভার। কেন হবে? কারণ পর্দা যখন বক্সের উপরে থাকে তখন সে কিন্তু এটাকে ঢেকে রাখে। সো এটা হবে হলো ওভার, তারপরে হবে বক্সের ইংলিশ দ্য বক্স। সো এইভাবে আমরা যখন করি তখন বাক্যটি দাঁড়ায় দ্য কার্টেন ইজ ওভার দি বক্স। আশা করি এটা ক্লিয়ার বোঝা গেছে। তাহলে ওভারের ব্যবহার দুইটা দেখলাম, যে কোনো বস্তুর উপরে কিছু লেগে নাই, স্পর্শ না করে উপরে আছে এবং ফিক্সড জায়গায় আছে, তখন সেটা হবে ওভার। আর একটা হচ্ছে লেগে আছে অথবা নাই, কোনো সমস্যা না, কিন্তু এটা ঢেকে আছে, যদি ঢেকে থাকে তাহলে সেটা কি হবে? ওভার হবে, মানে উপর থেকে ঢেকে থাকতে হবে, তখন সেটা হবে ওভার। সো এই ছিল আমাদের ওভারের দুটি ব্যবহার। এইবার চলে যাব আমরা পরবর্তী অ্যাবাভের ব্যবহার। অ্যাবাভ শব্দটি কোথায় হবে? লক্ষ্য করি এখানে রুলটা কি বলা হচ্ছে। রুলটা বলা হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে গতিশীল, কোনো কিছুর উপর দিয়ে গতিশীল হয়ে পার হয়ে যায়। অর্থাৎ একটা বস্তু আছে, এর উপর দিয়ে কিছু একটা গতিশীল হয়ে পার হয়ে যেতে হবে, পার হয়ে যেতে হবে, গতিশীল হয়ে উপর থেকে যাচ্ছে এভাবে। সো এখন আমরা যদি বলি গতিশীল তাহলে একটু সমস্যা হয়, কারণ আমি যদি বলি ফ্যানটা মাথার উপরে ঘুরছে, তাহলে ফ্যান কিন্তু মাথার উপরে সে গতিশীল আছে, কিন্তু এখানে কি আমরা অ্যাবাভ দিতে পারবো? পারবো না, কারণ সে গতিশীল থাকলেও সে কিন্তু ফিক্সড অবস্থানে আছে। ফিক্সড অবস্থানে থাকলে কি হয়? ওভার হয়। আর যদি গতিশীল হয়ে পার হয়ে যায় তাহলে সেটা কি হয়? অ্যাবাভ হয়। লক্ষ্য করি এটা কিভাবে হবে। যদি একটা বিমান এরকম হয় যে এই বক্সের উপর দিয়ে বিমানটি চলে গেল, তাহলে বক্সের উপর দিয়ে বিমানটি চলে গেলে বিমানটি কিভাবে যাবে? এই যে বিমানটি চলে গেল, এইভাবে যখন যাবে তখন সেটা কি হবে? তখন আমরা বলবো, বাংলা করলে হয় এভাবে, বিমানটি বক্সের উপর দিয়ে চলে গেল। বোঝার সুবিধার্থে আমি বিমানটি চলে গেল বক্সের উপর দিয়ে এইভাবে লিখেছি, বাট আলটিমেটলি তো বোঝাই যাচ্ছে যে বিমানটি বক্সের উপর দিয়ে চলে গেল। তাহলে প্রথমে কি করতে হবে? বিমানটি চলে গেল ইংরেজি করতে হবে। সো ইংরেজি করলাম যে বিমানটি, দ্য এরোপ্লেন মুভড, চলে গেল বা নড়লো চললো এরকম বক্সের উপর দিয়ে। এখন বিমান যখন কোনো বক্সের উপর দিয়ে চলে যায়, বিমান যখন আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, সে কিন্তু উপর দিয়ে গতিশীল অবস্থায় অতিক্রম করে,
ফলে এইখানটায় কিন্তু আমরা ওভার দিতে পারবো না, এইখানটায় আমরা কিন্তু অ্যাবাভ দিতে পারবো না। আমাকে কি দিতে হবে এখানে, সরি এখানে আমরা অন দিতে পারবো না, এখানে আমরা ওভার দিতে পারবো না, এখানে আমাকে অ্যাবাভ দিতে হবে। তার কারণ অ্যাবাভ মানেই হচ্ছে উপর দিয়ে গতিশীল। ফলে এখানে দেখি আগে হচ্ছে উপরের ইংলিশ, পরে হচ্ছে বক্সের ইংলিশ। সো এটা খুবই স্বাভাবিক কথা, বাংলায় যেই শব্দের পরে উপর ছিল, ইংরেজিতে সেই শব্দটার আগে আসবে উপরের ইংলিশটা। তো এখন এখানে উপর শব্দের ইংলিশ কি হবে, অ্যাবাভ হবে, কারণ এই উপরটা হলো উপর দিয়ে গতিশীল হয়ে অতিক্রম করে যাওয়া বা পার করে যাওয়া। আশা করি অন, ওভার এবং অ্যাবাভের বিষয়গুলো বোঝা গেছে। সো ওভার বসে দুই জায়গায়, উপরে আছে লেগে নাই তবে ফিক্সড আছে, আরেকটা হচ্ছে উপর থেকে ঢাকা আছে, ঢাকা থাকলে সেখানে হয় ওভার, উপরে ফিক্সড জায়গায় থাকলে সেটা হয় ওভার, লেগে না থাকলে, লেগে থাকলে হয় অন, আর অ্যাবাভ হয় হচ্ছে উপর দিয়ে গতিশীল হয়ে পার হয়ে যেতে হবে, তাহলে সেটা হয় হচ্ছে অ্যাবাভ। ওকে, এরপরে চলে আসি অন টু কখন হয়। অন টু হচ্ছে উপর থেকে কোনো কিছুর উপরে পতন, কোনো কিছুর উপরে পতন, উপর থেকে পড়বে কোনো কিছুর উপরে, যদি এই রকমের হয় তাহলে সেটা হবে হচ্ছে অন টু। উঁচু থেকে এসে কোনো কিছুর উপরে পড়লো, এটা এরকম ছিল, কলমটা উপর থেকে এসে এর উপরে পড়লো, এইভাবে উপর থেকে যে জিনিসটার উপরে পড়ে এই জিনিসটার উপরে আমরা, এই জিনিসটার আগে আমরা অন টু দিব। সো দেখি এখানে বাংলা করার আগে একটু ছবি দেখে নিই, যেহেতু এটা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন, সো আগে ছবি দেখতে হবে। তো এই যে বলটা, সেই বলটা এখন এসে এর উপরে পড়লো, বল যখন এভাবে বক্সের উপরে এসে পড়ে তাহলে বলটি বক্সের উপরে এসে পড়লো। সো আমি যদি এভাবে বাংলা করি যে বলটি বক্সের উপরে পড়লো, বলটি বক্সের উপরে পড়লো, তাহলে কিসের উপরে পড়লো, বক্সের উপরে। এখন উপরে পড়লো মানে হচ্ছে অনেক উঁচু থেকে বক্সের উপরে তলে এসে তার পতন হয়েছে, যেই জায়গাটায় পতন হলো বক্সের উপরে পতন হয়েছে। তো বক্সের উপর, তাহলে এখানেও কিন্তু উপর শব্দের সাথে আমরা একটা প্রিপজিশন দিব, কিন্তু কথা হচ্ছে এই উপরটা কিন্তু উপর থেকে নিচে পতন বুঝিয়েছে। ফলে যখন বলটি দিব আমরা, বলটি দা বল পড়লো, ইংরেজি কি হবে, ফেল, পড়লো। এবার কি হবে, বক্সের উপর, বক্সের উপর, তাহলে আগে হবে উপরের ইংলিশ, তারপরে হবে বক্স, তাহলে উপর ইংলিশটা এখন কি হবে, এখন উপরের ইংলিশ হবে হচ্ছে অন টু। সো হবে দ্য বল ফেল অন টু বক্স, তাহলে দিয়ে দি বক্স হবে, তাহলে দ্য বল ফেল অন টু দি বক্স। অন টু কেন হলো, কারণ এই বলটা আসলে উপর থেকে এর উপরে এসে পড়েছে। সো আশা করে বোঝাই গেছে হিরোশিমাতে যে বোম ফেলা হয়েছিল, তাহলে দ্য বোম ফেল অন টু দা, বা ফেল অন টু হিরোশিমা, হিরোশিমার উপরে পড়েছিল। এইভাবে অন টু হচ্ছে কারণ উপর থেকে কোনো কিছু নিচে পতিত হয়েছে এমনটা বোঝাচ্ছে। সো আশা করি এই অন টুর বিষয়টা বোঝা গেছে। অন টু মানে উপর থেকে কোনো কিছু নিচে এসে পড়লো, যেই তলে এসে পড়লো, এটার বক্সের তল, তাই বক্সের আগে অন টু হলো। চলে আসি তারপরে অফ কি হবে। অফ হচ্ছে এর বক্সের উপর থেকে যদি কোনো কিছু নিচে পড়ে, উপর থেকে কোনো কিছু নিচে পড়লে তখন হয় ও ডাবল এফ অফ, কোনো কিছুর উপর থেকে নিচে পতিত হওয়া, উপর থেকে নিচে পড়া, বক্সের উপর থেকে নিচে পড়লো, কার উপর থেকে, বক্সের উপর থেকে, ফলে সেইখানে কিন্তু বক্সের আগে কি হবে, অফ হবে। সো আমি যদি এটাকে একটু ছবি আকারে দেখাই, তাহলে বলটা এখানে ছিল, এইখান থেকে নিচে পড়লো, অর্থাৎ বলটা উপর থেকে নিচে পড়লো। তাহলে আমি যদি ইংরেজিতে করি তাহলে কি হবে, বলটি বক্সের উপর থেকে পড়লো, বলটি বক্সের উপর থেকে পড়লো, ইংরেজি কি হবে, তাহলে বলটি প্রথমে দা বল পড়লো, ইংরেজি কি ফেল, এবার বক্সের উপর থেকে তাহলে হবে অফ দি বক্স, অফ দি বক্স। এখন অফ হলো, এখন আমরা যদি বলি যে উপর থেকে আসে তাহলে ফ্রম হবে, দ্য বল ফেল ফ্রম দি বক্স, ভাই হবে না, এটা ফ্রম দি বক্স হবে না, হবে হচ্ছে দ্য বল ফেল অফ দি বক্স, কারণ ও ডাবল এফ অফ বসে উপর থেকে নিচে পতন বুঝাতে, উপর থেকে নিচে পতন বুঝাতে ও ডাবল এফ অফ বসে। যদিও বাংলা করলে এখানে থেকে কথাটা পাওয়া যায়, কিন্তু এটা উপর থেকে, শুধু থেকে না। আমি যদি বলি ঢাকা থেকে ময়মনসিংহ, ঢাকা থেকে চিটাগং, তাহলে এই ক্ষেত্রে কিন্তু উপর নিচ বুঝাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে বলটা বক্সের উপর থেকে পড়েছে, তাহলে উপর থেকে যদি পড়ে তাহলে হবে হচ্ছে হলো ও ডাবল এফ, তাহলে দ্য বল ফেল অফ দি বক্স, দ্য বল ফেল অফ দি বক্স। সো আমাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে ফ্রম দেওয়া যাবে না, এই ক্ষেত্রে বাংলায় যদিও থেকে আছে, কিন্তু আমরা এখানে কিন্তু ফ্রম দিতে পারবো না। চলে আসি তারপরে, পরেরটা হচ্ছে ইনটু। ইনটুটা কি, ইনটু হচ্ছে বাইরে থেকে কোনো কিছুর ভিতরে ঢুকলাম,
অর্থাৎ বাইরে ছিল, কোনো কিছুর ভিতরে ঢোকা হলো, ভিতরে প্রবেশ করা হলো। এই যে ভিতরের দিকে যে গতি, এরকম একটা অবস্থা বুঝালে আমরা ইনটু বসাই। বাইরে থেকে ভিতরের দিকে গতি বুঝালে আমরা কি বসাই? ইনটু বসাই। সো কেমন করে? একটা বল বক্সের বাইরে ছিল, সেই বক্সের বাইরে থেকে সেই বলটা এসে বক্সের ভিতরে ঢুকে পড়লো। অর্থাৎ বলটা বাইরে ছিল, বাইরে থেকে এসে বক্সের ভিতরে ঢুকলো। বাইরে থেকে কোনো কিছু ভিতরে ঢুকলে আমরা কিন্তু সেখানে ইনটু বসাই। সো এখন আমি যদি বলি বলটি বক্সে ঢুকলো বা বক্সের ভিতরে ঢুকলো, বক্সে ঢুকলো মানেই তো বক্সের ভিতরে ঢুকলো, তাই না? তাহলে বলটি বক্সে ঢুকলো। এখন ইংরেজি করলে কি হবে? বলটি ঢুকলো, তাহলে দ্য বল মুভড বাই, ঢোকা ইংরেজি আমি এন্টার ব্যবহার করি নাই, তার কারণ এন্টার নিয়ে একটু ঝামেলা আছে, এটা একটু ব্যতিক্রম, এটা নিয়ে কথা হবে পরে। সো এই জন্য এন্টার ব্যবহার করি নাই, মুভ শব্দটা ব্যবহার করেছি। তাহলে দ্য বল মুভড। এবার বাইরে থেকে ভিতরে, তাহলে ইনটু হবে। এই ভিতরে ঢুকলো যেহেতু, ভিতরে কথাটার জন্য আগে আসবে হচ্ছে হলো ইনটু, তারপরে আসবে হচ্ছে হলো বক্স, তাহলে দি বক্স। সো বুঝাই যাচ্ছে আমরা বক্সের ভিতরে যেহেতু পেয়েছি, ভিতরের জন্য কিন্তু ইন দিলাম না, ভিতরের জন্য কিন্তু ইনসাইড দিলাম না। কেন দিলাম না? কারণ বলটা বাইরে ছিল, ভিতরে ঢুকেছে। ইন বা ইনসাইডের ব্যবহার আমরা একটু পরে শিখব। বাইরে থেকে যখন ভিতরে ঢোকা হয় সেটা ইন টু হয়। সো বাইরে ছিল, বলটা ঢুকলো কোথায়? বক্সের ভিতরে। তাই এখানে ভিতরে শব্দের ইংরেজি হলো ইনটু। তাই আগে আসলো ইনটু, পরে গেল কিন্তু হচ্ছে বক্স শব্দটি। আশা করি এইটাও বুঝতে পেরেছি যে কিভাবে আমরা ইনটু শব্দটি ব্যবহার করি বাইরে থেকে কোনো কিছু ভিতরে ঢোকা বোঝাতে। এক্ষেত্রে ছোট্ট করে একটু বলে রাখি, এন্টার শব্দটির ঝামেলা আমরা এটা নিয়ে পরে আলোচনা করব বিস্তারিত। এন্টার মানে হচ্ছে প্রবেশ করা, আর প্রবেশ করা বলতে আসলে বাইরে থেকে ভিতরে ঢোকাকে এমনি বোঝায়, মানে প্রবেশ করা মানেই বাইরে থেকে ভিতরে ঢোকা। ফলে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে এখানে আর ইনটু দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আমরা যদি কখনো কোনো ঘরে প্রবেশ করি, কোনো কক্ষে প্রবেশ করি, চিড়িয়াখানায় প্রবেশ করি, এইগুলোতে প্রবেশ করলে কিন্তু এমনিতেই এই ইনটু কথাটি এন্টারের মধ্যেই আছে। তাই আমরা আলাদা করে আর ইনটু কথাটা দিতে পারি না। আই এন্টার্ড দি ক্লাসরুম, আমি ক্লাসরুমে প্রবেশ করলাম। আই এন্টার্ড দি জু, আমি চিড়িয়াখানায় প্রবেশ করলাম। এখানে কিন্তু আর ইনটু দেওয়া যাবে না। তবে এন্টার ইনটু বলে একটা ফ্রেজাল ওয়ার্ড আছে, এইটা মানে কোথাও অংশগ্রহণ করা বা পার্টিসিপেট করা। যে আমি যদি বলি যে রহিম খেলায় প্রবেশ করলো, তাহলে রহিম এন্টার্ড দি গেম, অথবা রহিম এন্টার্ড ইনটু দি গেম, অথবা রহিম বা মেসি এন্টার্ড ইনটু দি গেম। এরকম করে খেলায় প্রবেশ করা, এটা কিন্তু কোনো চার দেয়ালে ঘেরা কোথাও প্রবেশ করা নয়। ফলে তখন হবে এন্টার ইনটু। চার দেয়ালে ঘেরা কোথাও প্রবেশ করলে, কোনো একটা স্থানে প্রবেশ করলে সেটা হবে শুধু এন্টার। আর যদি অংশগ্রহণ করা, পার্টিসিপেট করা অর্থ হয়, তাহলে সেটা হবে এন্টারের সাথে ইনটু। ফলে আমরা একটু এখানে চলে আসি। এইখানে আসলে আমি এই জন্য এন্টার শব্দটা বসাই নাই, এন্টার নিয়ে একটা বিস্তারিত আলোচনা সামনে থাকবে। সো আমরা চলে আসি এরপরে। এখানেও কিন্তু ইন অথবা টু দেওয়া যাবে না, এটা আমি আগেই বলেছি, কারণ এটা বাইরে থেকে ভিতরে। যদি কোনো কিছু ভিতরেই অবস্থান করতো তাহলে ইন হতো, কিন্তু বাইরে থেকে যখন ভিতরে ঢোকে সেটা কিন্তু আসলে ইন হওয়ার সুযোগ নেই, টু হওয়ারও সুযোগ নেই, বরং এটা হবে ইন টু, বাইরে থেকে ভিতরে। চলে আসি এরপরে। আমাদের পরেরটা হচ্ছে আউট অফ। আউট অফ মানে কোনো কিছু ভিতরে ছিল, সেই ভিতর থেকে বের হয়ে গেল। ভিতর থেকে যখন বাইরের দিকে বের হয়ে যায়, ভিতর থেকে বাইরের দিকে গতিশীল হয়, তখন সেটা হয় আউট অফ। সো ভিতর থেকে বাইরের দিকে। কেমন করে? আমি যদি একটা বল দেখতে পাই এখানটায়, যে বলটি ভিতরে আছে, এবং সেই বলটা যদি ভিতর থেকে বাইরে বের হয়ে গেল, তাহলে ভিতর থেকে যখন বাইরে বের হয়ে যায় বলটা, তখন সেটা হয় হচ্ছে আউট অফ। সো আমি যদি এটাকে আবার বাংলায় বলি যে বলটি বক্সের বাইরে গেল, বলটি বক্সের বাইরে গেল। সো আমি যদি বলি বলটি গেল, তাহলে ইংরেজি হবে দ্য বল মুভড। ওই যে আবারও সেই মুভ কথাটা ইউজ করতেছি। তাহলে বলটি মুভ করলো বক্সের বাইরে। তাহলে এখন আগে হবে বাইরে, পরে হবে বক্স, এটা আমরা জানি। আগে হবে বাইরে, বাইরে ইংরেজি কি? ভিতর থেকে বাইরে ইংরেজি কি? এই কথাটা পড়ে বোঝাই যাচ্ছে বলটি বক্সের বাইরে গেল মানে কি? ভিতরে ছিল, বাইরে গেল। তাহলে আগে আমি বাইরে শব্দের ইংরেজি দিব, তাহলে এই বাইরে হচ্ছে ভিতর থেকে বাইরে, তাহলে কি হবে? আউট অফ হবে। সো আমরা আগে আউট অফ দিব, তারপরে বক্স শব্দটার ইংরেজি লিখবো দা বক্স, তাহলেই কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রেও একই কথা, ফ্রম দেওয়া যাবে না, যেহেতু বাংলা হলো
মনে করতে পারি এভাবে যে বলটি বক্সের ভিতর থেকে বাইরে গেল, তাহলে এখানে হতে থেকে চেয়ে এরকম থাকলে ফ্রম হয়ে যাবে, এরকম মনে হতে পারে। বাট মনে রাখতে হবে ভিতর থেকে কোনো কিছু বাইরের দিকে গেলে সেটা কিন্তু আউট অফ হয়। কথাগুলি মনে রাখি, পরে যখন আমরা কোশ্চেন সলভ করব, একাডেমিক কোশ্চেন অর্থাৎ এসএসসি এইচএসসির বিভিন্ন কোশ্চেন, একই সাথে জব বা অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন কোশ্চেন এমসিকিউ টাইপ, সবগুলো কোশ্চেনে আমি এই রুলগুলোর ব্যবহার দেখাবো এবং কিভাবে সেটা অ্যাপ্লাই হচ্ছে দেখাবো। এই সাধারণ যে ব্যবহার, এটা যদি খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে পারি, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহারে যে একটা ব্যাপক পরিমাণ হেল্প হবে, মুখস্থ থেকে রেহাই পাওয়ার একটা ব্যাপক সুযোগ তৈরি হবে। সো আমরা চলে আসতে চাই আউট অফের কথাটাই। তাহলে আউট অফ মানে ভিতর থেকে কোনো কিছু বাইরে বের হওয়া, অর্থাৎ যদি কোনো কিছুর ভিতর থেকে বাইরে বের হয় তাহলে সেটা হবে আউট অফ। সো এরপর একটা হচ্ছে থ্রু। থ্রু হচ্ছে হলো কোনো কিছুর ভিতর দিয়ে অতিক্রম করে যাওয়া, কোনো কিছুর ভিতর দিয়ে গতিশীল এবং সেটা হয়ে অতিক্রম করে চলে যাবে। অর্থাৎ এর আগে বিমান কিন্তু উপর দিয়ে গিয়েছে, আর এখন কোনো কিছু এর ভিতরে ঢুকবে, ঢুকে এর ভিতর দিয়ে বের হয়ে চলে যাবে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে হলো থ্রু। সো এইটা হচ্ছে কোনো কিছুর ভিতর দিয়ে চলে যাওয়া। কেমন করে যাবে একটু দেখি। এই যে একটা বল, সেই বল প্রথমে এর ভিতরে ঢুকে পরে বের হয়ে চলে যাবে। তো কিভাবে যাবে? এই যে ভিতর দিয়ে বের হয়ে চলে গেল, তাহলে বক্সের ভিতর দিয়ে বলটি চলে গেল, তাহলে বক্সের ভিতর দিয়ে যেহেতু গেল তাহলে এটা কি হবে? থ্রু হবে। সো আমরা যদি এটাকে বাংলা বাক্য দিয়ে বলি, বলটি বক্সের ভিতর দিয়ে গেল, বলটি গোল পোস্টের ভিতর দিয়ে গেল। অর্থাৎ যখন মেসি বা নেইমার যখন শট করে, তাহলে বলটা গোল পোস্টের ভিতর দিয়ে গেল, গোল পোস্টের বাইরে দিয়ে গেল। এমনও তো হতে পারে গোল পোস্টের ভিতর দিয়ে গেলে কি হয়, সেটা গোল হয়, আর বাইরে দিয়ে গেলে হয় না। সো এরকমই আর কি, বলটা বক্সের ভিতর দিয়ে গেল, তাহলে কি হবে? বলটি গেল, তাহলে আবারও সে আগের মতো করে দ্য বল মুভ করলো। এখন ভিতর দিয়ে যেহেতু চলে গেছে, আগে হবে ভিতর দিয়ে শব্দের ইংলিশ, তাহলে হবে আগে থ্রু, তারপরে হবে হচ্ছে হলো থ্রুর পরে দিব আমরা বক্সের ইংরেজিটা দি বক্স। সো থ্রু দি বক্স, তাহলে দ্য বল মুভড থ্রু দি বক্স। এখন আমি যদি বলি আমরা বনের ভিতর দিয়ে হাঁটছিলাম, তার মানে আমরা কিন্তু একটা কিছুর ভিতর দিয়ে যাচ্ছিলাম, তাহলে এখানে কি হবে? থ্রু দি ফরেস্ট। সো ওই যে একটা গল্প ছিল না, দুই বন্ধু বনের ভিতর দিয়ে হাঁটছিল, একটা ভাল্লুক আসলো, সে ভাল্লুক আসার পরে তারা ভয় পেয়ে, বন্ধু দুটো ভয় পেয়ে একজন গাছে উঠে গেল আর একটা বন্ধুকে রেখে চলে গেল। তো আমি যদি বলি এই দুই বন্ধু বনের মধ্য দিয়ে হাঁটছিল, তাহলে কোনো কিছুর ভিতর দিয়ে যখন গতিশীল হয়ে অতিক্রম করা বোঝায়, তখন সেটাকে আমরা কি বলি? প্রিপজিশন হিসেবে থ্রু বলি। সো আমাদের এই থ্রু শব্দটা মনে রাখতে হবে। চলে আসি তারপরটা হচ্ছে টু। টু এবং টুয়ার্ডস, এই দুটো নিয়ে একটু কনফিউশন হতে পারে, একটু ক্লিয়ারলি বুঝলে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো টু মানে হচ্ছে কোনো একটা ডেস্টিনেশনের দিকে গতিশীল, মানে আমি একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি, আমি হচ্ছে স্কুলে যাচ্ছি, আমি ঢাকা যাচ্ছি, অর্থাৎ কোনো একটা ডেস্টিনেশন, আমার গন্তব্যস্থল, এই গন্তব্যস্থলের দিকে যদি আমি গতিশীল থাকি তাহলে সেটা হবে টু। আই এম গোয়িং টু স্কুল, মানে আমি স্কুলে যাচ্ছি, অর্থাৎ স্কুলের দিকে আমার মুভমেন্ট এবং আমার ফাইনাল ডেস্টিনেশন কিন্তু স্কুল। আবার যদি বলি আমি ঢাকা যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা, বিকজ আমার লাস্ট ডেস্টিনেশন হলো ঢাকা। সো এইভাবে কোনো একটা গন্তব্যস্থলের দিকে, গন্তব্যস্থান মানে কিন্তু আমাদের একেবারে এন্ড পয়েন্ট, আমি যেইখানটায় শেষভাবে পৌঁছাতে চাই। সো এখন আমি যদি এই বলটাকে বলি, বলটা হচ্ছে বক্সের দিকে যাচ্ছে, অর্থাৎ বলটা বক্সের এখানে যে থেমে যাবে, অর্থাৎ এটাই হলো বক্সের শেষ ডেস্টিনেশন, এটাই হলো বলের শেষ ডেস্টিনেশন, বলটা এখানে যে থামবে, তাহলে কি হবে? এই যে বলটা গেল এইখানে থেমে গেল, বলের শেষ জায়গা, এরপরে আর বল যাচ্ছে না। তখন আমরা বলবো যে যদি বাংলা করা হয় বলটি বক্সের দিকে গেল, তাহলে দ্য বল মুভড, আমরা কিন্তু এখানে দেবো টু দি বক্স। এখন টু দি বক্স কেন দিলাম? কারণ এই বক্স কথাটা বা বক্স জিনিসটাই কিন্তু বলের ফাইনাল ডেস্টিনেশন, অর্থাৎ বলটি আসলে বক্স পর্যন্তই যাবে। সো যখন আমরা কোনো ফাইনাল ডেস্টিনেশন পাই, তখন কোনো কিছুর দিকে অর্থ দিলে এই দিকের ইংরেজি হয় টু। ফাইনাল ডেস্টিনেশনের দিকে, গন্তব্যস্থলের দিকে ইংরেজি কি হয়? টু হয়। আমরা একটু আগে জেনেছি যে দিকে শব্দটির ইংলিশ আগে আসবে, আর যার পরে দিকে আছে সেই শব্দটি কিন্তু পরে আসবে। সো এই কথাটি মনে রাখতে হবে, যেই বাংলা শব্দের শেষে দিকে আছে, ইংরেজিতে সেই বাংলা শব্দের আগে এই দিকের জন্য টু আসলো। সো এবার চলে আসি টুয়ার্ডস। টুয়ার্ডস কথাটি আসলে কি বোঝায়? ডেস্টিনেশনের দিকে নয়, এমন কোনো কিছুর দিকে গতিশীল। অর্থাৎ
আমি ঢাকা যাচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমি ত্রিশাল অভিমুখী যাত্রা করলাম। আমার ডেস্টিনেশন কিন্তু ত্রিশাল না, আমার ডেস্টিনেশন হচ্ছে ঢাকা, কিন্তু আমার ঢাকা যাওয়ার পথে ত্রিশাল, ভালুকা বা গাজীপুর এগুলো একটা অঞ্চল পড়বে। ফলে আমি বলবো যে আমি এখন ঢাকায় যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা, বাট নাও আই এম গোয়িং টুয়ার্ডস ত্রিশাল অর টুয়ার্ডস ভালুকা অর টুয়ার্ডস হচ্ছে গাজীপুর। অর্থাৎ এইগুলি কিন্তু আমার মূল ডেস্টিনেশনের আগে কোনো একটা জায়গা, বাট আমার এন্ড পয়েন্ট বা আমার ফাইনাল ডেস্টিনেশন এগুলো কেউ না। সো আমি যদি কখনো বলি দ্য ট্রেন ইজ মুভিং টুয়ার্ডস ঢাকা, তার মানে ট্রেনটি ঢাকা অভিমুখে যাচ্ছে, এন্ড ডেস্টিনেশন বা ফাইনাল ডেস্টিনেশন ঢাকা না, ঢাকা পার হয়ে অন্য কোথাও হয়তো বা চলে যাবে। ফলে আমি যদি একটু ছবি আকারে দেখি, ধরি এটা আমার ডেস্টিনেশন, আমি মালয়েশিয়া যাচ্ছি, মালয়েশিয়া আমার টার্গেট হচ্ছে কুয়ালালামপুর, আমি সেখানে যাব, এটা আমার ডেস্টিনেশন। এখন ডেস্টিনেশনে যাওয়ার আগে আমাদের পথে পড়বে হচ্ছে হিমালয়ান মাউন্টেন, আমরা হিমালয়ান মাউন্টেনের উপর দিয়ে হয়তো বা মালয়েশিয়া যাব। সো এখন আমি যদি বিমান নিয়ে যাত্রা শুরু করি, এই বিমানটার এন্ড পয়েন্ট বা ফাইনাল ডেস্টিনেশন কিন্তু হবে হচ্ছে মালয়েশিয়াতে। সো এটা মালয়েশিয়ায় যাচ্ছে, তবে যাওয়ার সময় সে এইটার উপর দিয়ে যাচ্ছে। এখন আমি যদি বলি যে এই বিমানটা হিমালয়ান পাহাড়ের দিকে যাচ্ছে, বাংলা কিন্তু দিকে, কিন্তু আসলে এই হিমালয় পাহাড়টা এই বিমানটার ডেস্টিনেশন না বা এই বিমানটার গন্তব্যস্থল না, বরং বিমানটার গন্তব্যস্থল কিন্তু এইখানে, সে পরবর্তীতে এখান উপর দিয়ে চলে যাবে। কিন্তু যেহেতু এই মুহূর্তে সে এইটার দিকে যাচ্ছে, তার মানে এটা সাময়িক একটা সামনের অবস্থান, বাট এটা হচ্ছে তার ফাইনাল অবস্থান। ফলে আমি যদি এখন এইভাবে চিন্তা করি এখানে যে উপর দিয়ে পার হয়ে চলে যাবে, তাই আমি যদি বিমানটার ক্ষেত্রে চিন্তা করি, বিমানটার ক্ষেত্রে কি লিখবো, যে বিমানটি হিমালয় পর্বতের দিকে চলেছে বা হিমালয় পর্বতের দিকে চলছে। তো হিমালয় পর্বত তার ফাইনাল ডেস্টিনেশন নয়। আমি এই কথাটা কোথায় পাবো, এটা আমাকে আইডিয়া করতে হবে, প্যাসেজ থাকলে প্যাসেজ বুঝে, বা যদি এমসিকিউ কোশ্চেন হয় এক্সট্রা দু একটা বাক্য থাকবে, সেটা থেকে আমাকে আইডিয়া করতে হবে যে হিমালয় পর্বতের উপরে তো বিমানটা নামবে না, তার মানে বিমানটা হিমালয় পর্বত পার হয়ে কোথাও যে নামবে, তার মানে এটা তার ফাইনাল ডেস্টিনেশন নয়। তাহলে এখন দিকে অর্থে আমি কিন্তু টু দিতে পারবো না, আমাকে টু ওয়ার্ডস দিতে হবে। ফলে আমরা লিখবো দ্য এরোপ্লেন ইজ রানিং, এটা মুভ করছে, এটা চলছে, কোন দিকে চলছে, হিমালয় পর্বতের দিকে। সো এখন কিন্তু দিকের ইংরেজি হবে টুয়ার্ডস এবং তারপরে হবে হচ্ছে দ্য হিমালয়ান মাউন্টেন। সো আশা করি বোঝাই যাচ্ছে হিমালয় পর্বত পরে আসবে, দিকের ইংরেজি আগে আসবে। সো বাংলায় দিকে কথাটা হিমালয় পর্বত শব্দের পরে ছিল, ইংরেজিতে এই দিকের ইংলিশটা হিমালয় পর্বতের আগে আসবে। এই কথাটা আমি বারবার বলতেছি, কারণ এই কথাটাই হচ্ছে প্রিপজিশনের একেবারে কোর একটা কনসেপ্ট, যেটা সামনে আমার অসংখ্যবার লাগবে মুখস্থ ছাড়া প্রিপজিশন মনে রাখতে। সো আসি আমাদের সামনের দিকে। পরেরটা হচ্ছে আন্ডার অথবা বিলো, অর্থাৎ কোনো কিছু যদি কোনো কিছুর নিচে থাকে তাহলে আন্ডার বা বিলো দুটাই ব্যবহৃত হতে পারে। কোনো কিছুর নিচে অবস্থিত, যেমন এই যে বিড়ালটা আছে কিন্তু বক্সের নিচে, তাহলে কোনো কিছুর নিচে থাকলে আন্ডারও হতে পারে, বিলোও হতে পারে। তবে সাধারণত কোনো কিছুর নিচে কিছুটা দূরত্বে যদি থাকে, মানে একবারে জাস্ট নিচেই নাই, একটু দূরে আছে, তখন সেখানে বিলো ব্যবহৃত হয়। আর কোনো কিছুর নিচে তবে সেটা উপরে আবরণ ধারণ করে আছে, এমন যদি হয় তাহলে সেটা আন্ডার বেশি ব্যবহৃত হয়। লক্ষ্য করি আমরা যখন গাছের তলায় দাঁড়িয়ে থাকি, গাছটা কিন্তু আমাদের উপর দিয়ে একটা আবরণের মতন হয়ে আছে। তো আমরা কিন্তু কখনো বলি না যে আই অ্যাম স্ট্যান্ডিং বিলো এ ট্রি, এটা কখনোই বলি না, কারণ গাছটা আমাদের উপর থেকে একটা আবরণ করে আছে। সো এটাকে আমরা বলি হচ্ছে আন্ডার। আন্ডার হতে গেলে কি করতে হয়, একটা উপরে আবরণ থাকতে হয়। তাহলে আমি ছাতির তলায় আছি বা আমব্রেলার তলায় আছি, ছাতার তলায়, তাহলে এই যে ছাতা যে বিষয়টা, আমব্রেলার তলায় যখন আমরা থাকি, আমব্রেলা কিন্তু আমাদের উপর থেকে আবরণ করে রাখে। সো আমি কি বিলো দি আমব্রেলা বা বিলো অ্যান আমব্রেলা এটা বলতে পারবো? পারবো না, আমাকে বলতে হবে আন্ডার দি আমব্রেলা। সো আশা করি এই বিষয়টা বোঝাতে পারছি। সো এখন এখানে আমি যদি বলি এখানে বিড়ালটি হয় বক্সের নিচে, আমি যেভাবে ভাবি যে বক্সের ঠিক নিচেই আছে এভাবেও ভাবতে পারি, অথবা বক্সটা কিন্তু বিড়ালটাকে কাভার করে রেখেছে, ঢেকে রেখেছে ওয়ান কাইন্ড অফ ওই যে ছাতা বা আমব্রেলার মতো করে, তাহলে আমি এখানে লিখতে পারি বিড়ালটি হয়, তাহলে দ্য ক্যাট ইজ, নিচের ইংরেজি আগে আসবে, সো আমরা আগে দিব হচ্ছে আন্ডার আর পরে দিব হচ্ছে দি বক্স। তাহলে দ্য ক্যাট ইজ আন্ডার দি বক্স। আন্ডার কেন হলো, কারণ সে কিন্তু বক্সের ঠিক নিচে আছে এবং বক্সটা তাকে কাভার করে রেখেছে সেই কারণে।
ওকে, এবার চলে আসি আন্ডার এবং বিলোর ভিতরে কোনো কিছুর নিচে অবস্থিত তবে একটু দূরে আছে এমন যদি বোঝায় তখন সেখানে কিন্তু আমরা কি বসাই, সেখানে আমরা হলো বিলো বসাই। তো এখন লক্ষ্য করি যদি এরকম হয় যে এই যে বক্স থেকে বিড়ালটা বেশ দূরে আছে, একেবারে বক্সের ঠিক নিচেই নাই, দূরে আছে, এমন যদি হয় তাহলে কিন্তু আমরা সেখানটায় লিখবো দ্য ক্যাট ইজ বিলো দি বক্স, বিলো দি ওপেন বক্স, খোলা বক্সের নিচে আছে। সো এখানেও নিচে ওখানেও নিচে, আন্ডার হয় হচ্ছে একেবারে ঠিক ঠিক নিচে, জাস্ট নিচেই আছে, এবং ঘিরে আছে বা ঢেকে আছে তখন সেটা আন্ডার হয়। আর ঠিক ঠিক নিচে নাই, একটু নিচে আছে, একটু বেশি একটু দূরত্বে আছে, তখন সেটা হয় হলো বিলো। ওকে, এবার চলে আসি বিহাইন্ড। বিহাইন্ড মানে হলো পেছনে, এটা আমরা জানি যে তাহলে কোনো কিছু যদি কোনো বস্তুর বা কোনো কিছুর পিছনে অবস্থান করে, কোনো কিছুর পিছনে অবস্থান করে তাহলে সেটা হবে বিহাইন্ড। সো আমি যদি বলি এই যে ক্যাট, বিড়াল, বিড়ালটা কিন্তু বক্সের পিছনে আছে, বিড়ালটা কোথায় আছে, বক্সের পিছনে আছে, তাহলে আমরা যদি বিড়ালটি হয় বক্সের পেছনে, তাহলে এখন ইংরেজি কি হবে, দ্য ক্যাট ইজ বক্সের পেছনে, তাহলে পেছনের ইংরেজি আগে আসবে বিহাইন্ড, পরে আসবে বক্স, তাহলে দি বক্স, তাহলে বিড়ালটি হয় দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য বক্স, তাহলে যে জিনিসটার পিছনে, বক্সের পিছনে, তাই পেছনের ইংরেজি আগে আসবে, বক্সের ইংরেজিটা পরে আসবে। বারবার এই কথাটা বলতেছি কারণ বাংলায় যে শব্দটি আসে বক্সের পরে, ইংরেজিতে সেই শব্দটি আসে বক্সের আগে। তাহলে কার পেছনে, বক্সের পেছনে, তাহলে ইংরেজিতে হবে আগে পেছনে পরে বক্সের ইংলিশ, আগে পেছনে পরে বক্সের ইংলিশ। এরপরে চলে আসি বিহাইন্ডের আর একটা দেখি, সামনে, সরি এটা বিহাইন্ড না, এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ। এটা ইন ফ্রন্ট অফ আর কি, কোনো কিছুর সামনে, ইন ফ্রন্ট অফ কোনো কিছুর সামনে, তাহলে কোনো কিছুর সামনে যদি বোঝানো হয় তাহলে কি হবে, ইন ফ্রন্ট অফ হবে। এবার বক্সের সামনে যদি দেখি তাহলে বক্সটা আছে পিছনে, বিড়ালটা আছে বক্সের সামনে, তাহলে সামনে বোঝাতে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে সামনে। সো আমি যদি বাক্যটি বলি এভাবে, বিড়ালটি হয় বক্সের সামনে, তাহলে হবে দ্য ক্যাট ইজ ইন ফ্রন্ট অফ দি বক্স, ইন ফ্রন্ট অফ দি বক্স, কারণ সামনের ইংরেজি আগে আসবে, বক্সের ইংরেজি পরে যাবে। এবার চলে আসি বিসাইড। বিসাইড মানে হচ্ছে পাশে, এই যে একটা বক্স, এই বক্সের পাশে যদি কেউ থাকে তাহলে হবে বিসাইড দ্য বক্স, বক্সের পাশে। কার পাশে, বক্সের পাশে। ইংরেজিতে কি হবে, আগে হবে বিসাইড পরে হবে বক্স। সো আমি যদি এভাবে এখন ইংরেজিটা দেখি, বিড়ালটি হয় বক্সের পাশে, তাহলে কি হবে, দ্য ক্যাট ইজ, আগে হবে পাশে মানে বিসাইড, পরে হবে বক্স মানে হচ্ছে দি বক্স। সো বোঝাই যাচ্ছে যে পাশের ইংরেজি আগে আসলো, বক্সের ইংরেজি কিন্তু পরে গেল। চলে আসি এরপরে নেয়ার। নেয়ার মানে ঠিক পাশে না, একটু দূরে আছে। নেয়ার মানে পাশে না, পাশে বলতে হচ্ছে একেবারে খুবই কাছাকাছি অবস্থানে, আর নেয়ার মানে পাশে তবে ঠিক কাছাকাছি না, একটু দূরে। সো আমরা বলতেই পারি কোনো কিছুর কাছে বা নিকটে অবস্থিত বোঝাতে নেয়ার বসে। ফলে বিড়ালটি বক্সের কাছে আছে, বক্সের নিকটে আছে, তার বাসা আমার বাসার কাছে, নিকটে, তখন ইংরেজি কি হবে, নেয়ার হবে। সো দ্য ক্যাট ইজ বক্সের কাছে, তাহলে আগে হবে কাছে পরে হবে হলো বক্সের, তাহলে কি হবে, দি বক্স, তাহলে দ্য ক্যাট ইজ নেয়ার দি বক্স। চলে আসি এর পরেরটা বিটুইন। বিটুইন কি, বিটুইন হচ্ছে দুইটি বক্সের মধ্যে অবস্থান, অর্থাৎ দুইটা বিষয় থাকবে, যে দুটি বস্তু বা বিষয়ের মাঝখানে যখন কোনো কিছু থাকবে তখন সেটা হচ্ছে বিটুইন হবে। ধরি এই যে একটা বক্স, ধরি এইটা আরো একটা বক্স, এই যে দুইটা বক্সের মাঝখানে বিড়ালটি বসে আছে, দুই বক্স, একটা বক্স পিছনে একটা বক্স সামনে, মাঝখানে বসে আছে বিড়ালটা, তাহলে ইংরেজি কি হবে, বিড়ালটি বক্স দুটির মাঝে আছে, বিড়ালটি বক্স দুটির মাঝে আছে, তাহলে ইংরেজি কি হবে, বিড়ালটি ইংরেজি কি হবে, দ্য ক্যাট আছে যেহেতু তাহলে ইজ, তাহলে দ্য ক্যাট ইজ, আগে হবে মাঝের ইংলিশ, তাহলে আগে হবে বিটুইন, এবং বক্স দুটি তাহলে হবে দ্য টু বক্সেস, তাহলে দ্য ক্যাট ইজ বিটুইন দ্য টু বক্সেস। তো আগে হবে মাঝের ইংলিশ, পরে হবে বক্স দুটির ইংলিশ। আশা করি অবস্থান দিয়ে প্রিপজিশন কোথায় কোনটা বসে আমরা একটা প্রাথমিক আইডিয়া পেয়েছি। এইগুলি কিন্তু বেসিক ডিসকাশন, তবে আমাদের এই আলোচনাগুলো থেকেও কিন্তু আমাদের পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে। এটা হতে পারে একাডেমিক পরীক্ষা, এসএসসি, এইচএসসি, অথবা এটা হতে পারে কোনো কম্পিটিটিভ এক্সাম, অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন, ইভেন এটা জব
রিলেটেড যে এক্সামগুলো আছে সেগুলোতেও কিন্তু আসে। সো আমরা জেনারেল ব্যবহার শিখে ফেললাম। তার ভিতরে আমাদের আজকের আলোচনা ছিল ডায়াগ্রামাটিক রিপ্রেজেন্টেশন অফ প্রিপোজিশন। আমাদের পরবর্তী ক্লাসটি হবে হচ্ছে বাংলায় বিভক্তি দেখে কিভাবে ইংরেজিতে এই প্রিপোজিশন বসানো যায় সেইটা। সেই ক্লাস পর্যন্ত সবাইকে আমি আহ্বান জানিয়ে রাখলাম। আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।